ক্লাসে স্বাগত জানাই। আজ 14/6/2024 শুক্রবার। আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়। আলোচনার বিষয় হচ্ছে রেপার্টারি বা 32তম পর্ব মাইন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। তো আমি স্যারকে অনুরোধ করব আজকে আলোচনা শুরু করার জন্য। তার আগে সকলকে বলে রাখি, আপনারা অযথা আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না, এটা খেয়াল রাখবেন। স্যারের আলোচনা মন দিয়ে শুনুন, ভালো লাগবে। স্যার শুরু করুন। আচ্ছা, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে না একটু গন্ডগোল করছে? আমি ঠিক আছে কর্ড স্যার, নেইনি, কর্ডটা নাকি একদম গন্ডগোল করছে কি ক্লিয়ার নাকি আছে স্যার, বলেছো? ক্লিয়ার আছে স্যার। ক্লিয়ার আছে তো? ঠিক আছে। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দুকে যথাযথ সম্মান জানিয়ে আজকে বিশেষ আলোচনাটা আমি করছি এবং হোমিও দর্পণের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমি ক্ষমা প্রার্থী যে আমরা বিশেষ কারণে ক্লাসগুলো ঠিকমতো চালাতে পারছি না, বিশেষত রেকর্ড করা লোকের অভাবে। রেকর্ড করতে পারলে পরে আমরা কিন্তু নিয়মিত ক্লাসটা শুরু করতে পারবো, কারণ শুধুমাত্র এই রেপার্টারি বা মেটেরিয়া জেনে কিন্তু ভালো হোমিওপ্যাথ হতে পারবে না, এগুলো জানার দরকার আছে। কিন্তু পাশাপাশি এগুলো জানতে হবে। এখন আমাদের শুধু একটা খেয়াল রাখতে হবে যে অ্যালার্ট সাবজেক্টগুলো জানতে গিয়ে আমি যেন হোমিওপ্যাথি থেকে না ভুলে যাই। আমাদের হোমিও সমাজে বহু পণ্ডিত আছে যারা এইসব সাবজেক্টে যে কোনো ঈর্ষণীয় পণ্ডিত্য তাদের আছে, কিন্তু তাদের হোমিওপ্যাথিতে তাদের শেষ হয়ে গেছে। কারণ দুটোর দৃষ্টিভঙ্গির তো পার্থক্য আছে, সেই পার্থক্যটাকে যদি হজম না করতে পারে তাহলে এই গন্ডগোলটা হবে। ফলে কতটুকু প্রয়োজন, কিভাবে প্রয়োজন, এই জায়গাগুলো আমাদের। আচ্ছা ডাক্তার দীপ্ত, আপনি ভিডিওটা বন্ধ করুন। এইগুলো আমাদের কিন্তু খেয়াল করতে হবে, বুঝতে হবে, অন্ধের মতো ছুটলে হবে না। আজকে যে আলোচনা যেটা আছে, ডাক্তার দীপ্ত আপনি এটা বন্ধ করুন। ব্যাপার হচ্ছে কি যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো বাইটিং। বাইটিং বাইটিং মানে কামড় দেওয়া, তো দাঁত দিয়ে কামড়ে দেওয়া, সোজা কথা। আগে বাইটিং ভাবে ভাবি, এটা এখন মেন্টাল সিমটম। এটা মেন্টাল সিমটমে কেন দিয়েছে। আবার দেখুন, যদি আপনি টুথে চলে যান, টুথে গিয়ে দেখবেন পেনের আন্ডারে দেখবেন বাইটিং অ্যামোলেশনও আছে, বাইটিং অ্যাগ্রাভেশন আছে। দুটো মধ্যে পার্থক্য আছে। বাইটিং ওটাও, এটাও বাইটিং। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এইখানে যেহেতু মাইন্ড সিমটমের সঙ্গে বাইটিংটা আছে, তাহলে বুঝতে হবে এই বাইটিং এর সময় মেন্টাল কিছু ফেনোমেনা জড়িয়ে আছে। এই জায়গাটা কিন্তু আমাদের ভুললে চলবে না। এবার দেখা যাচ্ছে কি, এই যে মেন্টাল ফেনোমেনা বলতে কিরকম, এই যে বাইটিং এর পেছনে যেটা সাধারণত দেখা যায়, যেমন প্রচন্ড পরিমাণে সে ক্রুদ্ধ বা রাগী লোকেদের মধ্যে কিন্তু এই জিনিসটা বাইটিং করার প্রবণতা থাকে। এখানে বাইটিং করার প্রবণতার মধ্যে একটা প্রবণতা হচ্ছে কি, এইখানে প্রবণতাটা কি আক্রমণাত্মক। কারণ আক্রমণাত্মক কেন বুঝতে হবে তো। হোমিওপ্যাথির কোনো কথা কিন্তু কোনো ব্যক্তির মতামতের উপর নির্ভরশীল নয়। হ্যানিম্যান কিন্তু এই জায়গাটা বারবার আমাদের নির্দেশ করেছেন। তিনি কিন্তু বারবার নীতির উপর বিশ্বাস হতে পড়েছেন, কিন্তু আমাদের সেই কুসংস্কার যাবে কোথায়? অমুকে এই বলেছে, তমুক ওই বলেছে। আরে বাবা, তুমি কি দেখতে পাচ্ছ রুগীর মধ্যে সেটা বলো, যুক্তি দিয়ে বলতে হবে তো। এই এই জায়গাটা আমাদের হারিয়ে যাচ্ছে। এবং তাহলে কি, এই যে বাইটিং যে ব্যাপারটা যেটা আছে, বাইটিংটা হচ্ছে আক্রমণাত্মক একটা ব্যাপার থাকে, আক্রমণাত্মক ব্যাপার থাকে। আবার বাইটিং অনেক ক্ষেত্রে আত্মরক্ষামূলক হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বাইটিংটা কিছু সিমটম নাও হতে পারে। আবার এই যে জায়গাগুলো আগে বাইটিং, একটা মা এসে কমপ্লেন করছে যে দুধের বাচ্চা সবে তার মাড়িটা শক্ত হয়েছে, কি দাঁত সে খুব কামড় দিচ্ছি। এটা সাধারণত আমরা ওষুধ দিই না, কিন্তু কামড় দিয়ে তাকে একদম নাজেহাল করে দিচ্ছে, এরকম যদি ব্যাপারটা যদি হয়,
ইন্টেন্সিটিটা যখন দেখবো তখন আমাকে আই হ্যাভ টু কনসিডার ইট বাইটিং রুব্রিক। শিশুদের ক্ষেত্রে এই বাইটিং রুব্রিকটা আবার আসতে পারে। আত্মরক্ষার জন্য আমরা অবশ্যই বাইটিং করে দিই। কেউ হয়তো আমাকে আক্রমণ করেছে, তার সঙ্গে পারবো না, সে হয়তো আমার হাতটা ধরে আছে, আমাকে হাতটা ধরে আমার হাতটার মধ্যে চাপ দিচ্ছে, আমার খুব লাগছে, আমি কি করলাম, ওই হাতটা কামড় দিলাম, কামড় দিয়ে সে ভয় ছেড়ে দিল, আমি দৌড়ে পালিয়ে গেলাম। এটাও কিন্তু আত্মরক্ষামূলক। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমি একটা জিনিসই বোঝা যাচ্ছে যে বাইটিং এর পেছনে তার উদ্দেশ্যটা কি। আবার যিনি ইনস্যানিটিতে মানে রোগে আক্রান্ত, ইনস্যানিটি, তিনিও কিন্তু এরকম বাইটিং করতে পারে, সে কামড়ে দিতে পারে না আমাকে। অনেক সময় ডিলিউশনের ক্ষেত্রে এরকম হয়, ডিলিউশনের ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে। আরো কিছু মেন্টাল ক্যাটাগরি আছে সেখানে দেখা যেতে পারে, সেগুলি ডিটেলস আমি যাচ্ছি না, কারণ আমাদের যখন রুগীর কথা বলবে, রুগীর কন্ডিশনটা আপনাকে বুঝবেন, তখন দেখবেন চট করে আপনি পেয়ে যাবেন। কারণ আমাদের কাছে সাধারণত মেন্টাল ডিসঅর্ডার নিয়ে এসছে এরকম পেশেন্ট সাধারণত খুব কম। তবু আমি জায়গাগুলো শুধু হাইলাইট করলাম আপনাদের ভাবনা চিন্তাটার সুবিধের জন্য। তাহলে রেগে গেলে পরে সে কিন্তু কামড়ে দেয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এই যে কামড়ে দেয় এই ব্যাপারটা, এর মধ্যে তাহলে রাগটা কেমন, ভয়ঙ্কর রেগে গেল, অনেক রাগ হলে পরে এই ভয়ঙ্কর রাগটা কার, না একটি মানুষের। এই ভয়ঙ্কর যখন কথাটা আসবে রাগের সঙ্গে, এই যে এক্সট্রিম পর্যায়টাকে, রাগের একটা এক্সট্রিম পর্যায়কে, স্টেটকে নির্দেশ যখন করবে, দ্যাট ইজ সিপিলিটিক ইন নেচার। সিপিলিটিক নেচারে আরেকটা ব্যাপার হচ্ছে কি পাশবিকতা। পৃথিবীতে যত পাশবিকতা আছে, ধ্বংসের প্রক্রিয়াগুলো আছে, সে ধ্বংসের প্রক্রিয়া যে কারণে, রাজনৈতিক কারণে হোক, ধর্মীয় কারণে হোক, রাষ্ট্রীয় কারণে হোক, সেটা কিন্তু পাশবিকতা। এই পাশবিকতা না থাকলে কিন্তু আপনি এইভাবে মানুষকে ইয়ে করতে পারবেন না। অ্যাকচুয়ালি মানবপ্রেমী মানুষের পক্ষে এই পাশবিকতা দেখায় না, কারণ মানুষের হচ্ছে কি, মানুষ পশু থেকে মনুষ্যত্ব উত্তীর্ণ হলে তবেই সে মানুষ, শুধু দেহটা থাকলে হয় না। আমরা যে অনেক মানুষকে বলি না, আরে বাবা তুই তো পশু রে বাবা, তোর মতো মানুষ, ছি 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 ছি, কি করে মানুষ, তুই মানুষের নামে যোগ্য নয়। তাহলে তার মানেটা কি, মানুষ কথাটার সঙ্গে কিছু দেহটা জড়িয়ে আছে তা নয়, তার অ্যানাটমি ফিজিওলজি জড়িয়ে আছে তা নয়, জড়িয়ে আছে তার মনটা। মনটাকে আমরা বাদ দেবো কি করে। এই যে পাশবিকতার যে জায়গাটা আছে, এই যে কামড়ে দেওয়ার মধ্যে তাহলে কি আছে, প্রথম হচ্ছে রাগ, প্রচন্ড রাগ। এই প্রচন্ড রাগ, ভায়োলেন্ট অ্যাঙ্গার যেগুলো, এগুলো কি, ভায়োলেন্ট অ্যাঙ্গারে কি ব্যাপারটা হয়, এটা হোয়াই ইট ইজ সিপিলিটি, সেটা তো বুঝতে হবে। এখানে একটা ইম্পালসিভনেস থাকে, দেখতে পাবে ইম্পালসিভনেস, দুম করে সে রেগে যাচ্ছে, এক নাম্বার। দুম করে সে অ্যাটাক করছে, যখন অ্যাটাক করছে সে বিবেচনা করছে না যে এই অ্যাটাকটার ফল কি হবে, যাকে আক্রমণ করছি তাকে ধ্বংস করার জন্য করছে, কি সে যদি শক্তিশালী হয় তো পাল্টা ধ্বংস করে দেবে, সে ভাবনা এদের মধ্যে নেই। এদের মধ্যে ব্যাপারটা হচ্ছে যা হয় পরে দেখা যাবে, এদের সেই বিবেচনাটা থাকে না। এই সময়টা সে কিন্তু ডাল, সেই সময়টা সে কিন্তু ডাল হয়ে পড়ে, তার বুদ্ধি কাজ করে না, আবেগ তাড়িত হয়ে সেই কাণ্ডগুলো করেছে। এই যে আবেগ তাড়িত হয়ে কাণ্ডগুলো করে, এই জায়গাটা আবেগ যখন এখানে আছে, তাহলে ডেফিনেটলি এখানে অ্যাক্টিভ ছোড়া আছে। অ্যাক্টিভ সোরা না থাকলে এই আবেগটা আসবে না। এবার সোরার সঙ্গে কি হবে, আমাদের তো বলাই হয়েছে আমরা কি না এক্সট্রিমিস্ট, আমি এর আগে অনেকবার বলেছি সিপিলিটিক মায়োজম হচ্ছে এক্সট্রিমিস্ট। ওই জন্য দেখা যাবে কি, সিপিলিস মায়োজম যখন যোগ হবে তখন রাগটা কি হবে, এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, এই যে ভায়োলেন্ট পর্যায়ে যাবে, তখন কিন্তু আমরা কিন্তু সেটাকে সিপিলিটিক স্টিগমা আমরা বলবো। এবং পেশেন্ট ইন জেনারেল হচ্ছে ডাল হয়। আবার উল্টোটাও হতে পারে, ট্রিমান্ডাস ইন্টেলিজেন্ট হতে পারে, সেটাও সিপিলিস কন্ডিশন। হায় বাবা, তাহলে তো গন্ডগোল হয়ে গেল, এই তো মানে মাথা খারাপ হওয়ার মতন অবস্থা। সিপিলিস কন্ডিশন থাকলে পরে সে বোকা হাদা হতে পারে, আবার প্রচন্ড বুদ্ধিমানও হতে পারে। আমরা টিউবারকুলিনাম দেখুন, টিউবারকুলিনাম মানে বোকা হাদা পাবেন, মেন্টালি রিটার্ডেড পাবেন, আবার ইন্টেলিজেন্সও পাবেন। ব্যাপারটা কি, রহস্যটা কি?
এখানে একটা রহস্য আছে, এই রহস্যটা বুঝতে হবে পেশেন্ট দেখে দেখে। রহস্যটা না বুঝলে আপনার রুগীকে চিনতেই পারবেন না। সিমটম দিয়ে সব রুগী চেনা যায় না, সিমটমের পাশাপাশি সারাউন্ডিংস যে ব্যাপারগুলো আছে সেগুলোকে বুঝতে হয়। এই দ্বীপে দেখো একজন ভিডিও খুলে বসে আছে। আচ্ছা, এইবার হচ্ছে কি, এই যে সারাউন্ডিংসটা আমি যেটা দেখবো, বারবার বলছি ডিস্টার্ব করবেন না, আমি মুখস্থ বলি না। আচ্ছা, কি যেন বলছিলাম, কি যেন বলছিলাম বুঝবেন, এইভাবে কেটে গেলে ওই তো মুশকিল। স্যার টিউবারকুলিনামের কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার দেখো, সোরা একমাত্র মায়াজম যার দুটো স্টেট আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ স্টেট, একটা লেটেন্ট স্টেট। এটা আছে, অ্যাক্টিভ স্টেটে যখন থাকবে তখন এই সোরার বৈশিষ্ট্যগুলো তখন কি হবে, এক্সট্রিম পর্যায়ে চলে যাবে। আবার যখন সোরাটা লেটেন্ট কন্ডিশনে থাকবে, সোরাটা যদি লেটেন্ট কন্ডিশনে থাকে তখন সিপিলিসটা তো ডমিনেন্ট কন্ডিশনে থাকবে। সিপিলিস যদি ডমিনেন্ট কন্ডিশনে থাকে তাহলে তার বুদ্ধিবৃত্তিটা তো রিটার্ডেড হবে, ডাল হবে। এটা তো স্বাভাবিক, এটা সোরা সিপিলিস কম্বিনেশন। হ্যাঁ, আবার যখন ইন্টেলিজেন্সি, যখন যখন সোরার ইন্টেলিজেন্সি বা তার সেন্সিটিভ ইয়ের সঙ্গে যখন সিপিলিসটা যোগ হবে তখন সে চূড়ান্ত বুদ্ধিমান হবে। ওই জন্য দেখতে পাবেন যে টিউবারকুলিনামে দুটোই পাবেন, কার্সিনসিনে দুটোই পাবেন। নৈশগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে এই ঘটনাটা আছে, দেখবেন ওই দুটো বিপরীত মেরুর ঘটনা ঘটছে। এগুলো এমনি এমনি ঘটে না, এগুলো বুঝতে হবে যে ব্যাপারটা কি, কোন মায়াজমটা কার সঙ্গে জুড়ে আছে, কি কন্ডিশনে আছে, এটা বোঝার একটা ব্যাপার আছে। পরবর্তীকালে ওষুধ দিতে দিতে যখন মায়াজমের একটা স্টেজ যখন ওয়াশ আউট হয়ে যাবে একটা লেয়ার, তখন পরবর্তী যে সিমটম গুলো আসবে তখন আমি আর দিশা খুঁজে পাবেন না, দিশা খুঁজে পাবেন না। আমি রিসেন্ট আমার এক চিকিৎসক জুনিয়র, ওর থুইয়া চলছিল, সাইকোটিক, ডিপ সাইকোটিক পেশেন্ট। এইবার সে কি করেছে, একটু পাকামি করেছে সে, কিন্তু পাকামিটা এখন ঠিক বোঝা যাচ্ছে না ঠিক করেছে না ভুল করেছে, কনফার্ম হতে পারছি না। ওর কি হয়েছে, ওরা 0-17 হবে বোধ হয়, 17 কি 18 এরকম হবে, পূজা চলছে। সেই চলতে চলতে তারপর কি করেছে, ওর স্কিনের কিছু সমস্যা আছে, আদার্স অনেক সমস্যা ছিল, সেই সমস্যাগুলো বেটার হয়েছে, অনেক কিছু বেটার হয়েছে। কিন্তু সে কি করলো না, তার মধ্যে আগেকার মেন্টাল ইয়েগুলো, কিছু কিছু কষ্টগুলো তার চলে আসে, যে কালে ছোটবেলা থেকে যে অপমান হয়েছিল, বিভিন্ন লোকের কাছে অপদস্থ হয়েছিল, সেই অপদস্থের কাহিনীগুলো তার মনের মধ্যে দিনরাত ঘুরতে শুরু করলো। এরকম কিছু কিছু ঘুরতে সরার পর সে করলো কি, স্ট্যাপিসেগিরিয়া বেশি খায়নি, আমি গালাগালি দেবো বলে ভয় খায়নি বেশি, একটা ডোজই খেয়েছে, কত পাওয়ার ভুলে গেছি, মনে পড়ছে না, 50 খেয়েছে। ওটা খাওয়ার পর তার ট্রিমান্ডাস রিলিফ হয়েছে, দারুণ রিলিফ হয়েছে। এই দারুণ রিলিফ হওয়াটা কিন্তু অনেক সময় ম্যাজিক্যাল হতে পারে, অনেক সময় সাপ্রেশন হতে পারে, এগুলো আমাদের খুব অভিজ্ঞতা আছে। এবং তারপরে দেখা গেল আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। আজকে আমাকে ফোন করেছিল, বলে স্যার কি করবো, আর না বাবা, কি কি হচ্ছে বলো। তখন বলছে যে না, ওই যে আমার যে মনের মধ্যে ওই ইয়েগুলো, এই অপমানের যে জ্বালাগুলো সেইগুলো যে চলে গেছিল, আমি খুব ভালো ছিলাম, আবার যেন সেগুলো রিটার্ন করতে শুরু করছে। আর অন্যদিকে তখন সে বলছে যে আমার তো সেক্সুয়াল ব্যাপারটা একটা ছিল, সেক্সুয়াল ডিজায়ার একদমই ছিল না, বা কোনো ওইটা আবার বেড়েছে। আমি চুপ করে বসে থাকো বাবা, আমি তোমাকে এখন ওষুধ দিতে পারবো না। এটা স্ট্যাপিস্যাগিরেরই একটা ঘটনা, স্ট্যাপিস্যাগিরেরও কিন্তু ওই সেক্সুয়াল ইয়ের উপরে খুব ভালো পারফরমেন্স আছে। তার ফলে ব্যাপারটা হচ্ছে, এই যে পেশেন্টটা যেটা ওষুধ খাওয়ার পর সে ডিমান্ড তাড়াতাড়ি রিলিফ হয়েছে, আমরা ম্যাজিক কিওর বলতে তো ভালোবাসি। হ্যাঁ, ম্যাজিক তো হচ্ছে চিটিংবাজি কারবার, যদিও এটা মজা আছে, হোমিওপ্যাথি তার চিটিংবাজি কারবার নয়। অদ্ভুতভাবে আমরা ম্যাজিকের সঙ্গে হোমিওপ্যাথিকে জুড়ে দিই। মানে জোরবার আগে ভাবিও না এইটা খুব যুক্তিসঙ্গত হচ্ছে কিনা। তো এইবার এই পেশেন্টকে আজকে আমি বলে, বাবা আমি তোমাকে ওষুধ দিতে পারবো না, তুমি আরো এই বৃষ্টিটা হোক। কেন বললাম, আমরা দেখেছি এক্সট্রিম অফ হিট, এক্সট্রিম অফ কোল্ড, এক্সট্রিম বর্ষা যদি থাকে, সেক্ষেত্রে যে ওষুধটা ওই ইয়ের সঙ্গে ট্যালি করে, খুব প্রয়োজন হলে দেবেন, ওটা দিলে পেশেন্টের বিশাল অ্যাগ্রাভেশনের ভয় থাকে।
এবং সেটা আমরা কিছু কিছু পেয়েছি। এটা আমাদের স্যার ডক্টর তপন কাঞ্জিলার কাছে আমি শিখেছি এবং আমি তো জীবনে একটা ধাক্কা বড়ই খেয়েছিলাম। হ্যাঁ, সুজা খেয়ে এইগুলো হচ্ছে কি, এই ধাক্কাগুলো যাতে না খায়, আজকাল তো ধাক্কা খেলে আপনাকে ছেড়ে পালাবে, আরো ৫টা পেশেন্ট নষ্ট করে দেবে। ফলে বুঝে সুঝে কাজ করতে হবে। তাহলে এই যে ব্যাপারটা আসছে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তাগুলো, এই মায়াজামের ভাবনা চিন্তা। এইবার দেখুন এই যে পেশেন্টটা যেটা বায়োটিং অ্যাঙ্গারের সঙ্গে জড়িত আছে, ডেফিনেটলি সিপিডি কিনবে। আমি একটা পেশেন্টের কথা বলছি, কত হবে ৮-৯ বছরের বাচ্চা। সেই বাচ্চাটা, এটা আমি জীবনেই প্রথম পেয়েছি, আপনারা হয়তো কেউ পেয়ে থাকতে পারে। তা সে বাচ্চাটা যখন রেগে যায়, কাউকে যদি কামড়ে দেয়, সেখানে মানে তার রক্ত বার করে ছেড়ে দেয়। এমনকি রেগে গেলে পরে তাকে যদি রাগিয়ে দেয় বা কিছু করে, নিজের আঙুলটা কামড়ে থেঁতো করে ফেলে এবং হাতের সামনে যা পায় ধরে কামড়ে ভেঙে ফেলে, এরকম একটা ব্যাপার। কামড়াবার প্রচন্ড রাগ, মেন্টালি রিটার্ডেড। এই হচ্ছে ব্যাপার। এই যে পেশেন্টটা যেটা, এই পেশেন্টটাকে কিন্তু এখানে কেন্টের রেপোর্টের যে টিউবারকুলিনাম দেওয়া নেই। আমি তার বংশহিস্ট্রিটাকে ফলো করে মূলত, এবং তাদের বাবা মায়ের মেন্টাল ক্যারেক্টারটাকে ফলো, বাবা মা এবং তাদের জ্যাঠা কাকা দাদু ঠাকুরদা, এই ক্যারেক্টারটা ফলো করে আমি তাকে টিউবারকুলিনাম দিয়েছি। এই টিউবারকুলিনামে কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে, বড্ড ইরেগুলার যদিও। তা পেশেন্টটার রাগ টাগগুলো অনেকটাই কমে গেছে, কিন্তু আবার রাগ টাগ বেড়েছে বলে গত মাসে এসে ওষুধ নিয়ে গেছে। মানে ও একবার ওষুধ নিয়ে গেলে কয়েক মাস আর ধারে কাছে পৌঁছয় না। মধ্যিখানে কি হচ্ছে তো বুঝতে পারছি না। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে পেশেন্টটা দেখুন, এখানে এখানে একটা বক্তব্য আছে আমার, যে আমি শুধুমাত্র সিমটম দেখেই যে সেই ওষুধটা দেবো এমনটা নয়। টোটালিটিটা হচ্ছে একটা সিমটমের থেকে, একটা নির্দিষ্ট সিমটমের থেকে টোটালিটিটা কিন্তু সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ। এই কথাটা আমাদের না বুঝলে খুব মুশকিল আছে আমাদের। তো ফলে এই পেশেন্টটা কিন্তু কামড়ে দিয়ে নিজের নিজের কি বলবো, এই কবজির কাজটা কামড়ে দিয়ে রক্তারক্তি করে দিয়েছি, জানেন, সেলাই করতে হয়েছে। ভাবতে পারেন যে একটা মানুষ কতটা পাশবিক হলে পরে সে কামড়ে ছিঁড়ে দেয় নিজেকে। এই যে তার এক্সট্রিম পর্যায়ে, এবং সে গরম খাবার খাবে, সে গরম আপনি খেতে পারবেন না, কড়াই থেকে তুলে নিয়ে খেয়ে নেবেন। এই টাইপের মেয়ে, ওইটুকু বাচ্চা এই যে হটেস্ট খাবারটা খাচ্ছে, হটেস্ট ইজ এক্সট্রিমিস্ট। গরম খেতে ভালোবাসে সোডা, যখন কড়াই থেকে গরম তুলে খায়, তাহলে গরমের একটা এক্সট্রিম পর্যায়ে আছে। এক্সট্রিম পর্যায়টা কে নিয়ে গেল? ওই সোডার সঙ্গে সিপিলিস মিশে নিয়ে গেছে। তার বৈশিষ্ট্য লুকিয়ে আছে তো তার চরিত্রের মধ্যে। হটেস্ট ফুডে এই ওষুধ আছে, আর এইভাবে বুঝলে হবে? টোটাল মাইজোমেটিক যে ইয়েটা, চিত্রটা, তার সঙ্গে মাইজোমের চিত্রটা আমাকে ভাবতে হবে। মাইজম তো পিলার, এবার তারপর তার জানলা দরজা যেখানে যেখানে বসিয়ে দিলে সুন্দর হয়ে যাবে, ঘরটাকে সুন্দর করে বসান। পিলারটাকে বাদ দিলে হবে, কারণ ওটা তো পজিটিভ ফ্যাক্টর, ওটাকে বাদ দেবেন কি করে? আমাদের ওইটাকেই বাদ দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। হ্যাঁ, পিলার যেমন খুশি হোক না হোক। আবার কেউ হচ্ছে সেই ইয়ে মতো কি গঙ্গা জল ছিটিয়ে দিলে পবিত্র হয়, এরকম ভাবনা অনেকে নিয়েছে। এই অমুক মাইজমটা অমুক থেকে তৈরি, এই সিমটম, এই মাইজমের। আরে বাবা, আমি তো এর আগে বহুবার আলোচনা করি, একই মাইজমের 3টে সিমটম হতে পারে। এই 3টে মাইজমের একই সিমটম হতে পারে, এবং সেগুলো তো বলেছি তো। শুধু বিভ্রান্তিমূলক শিক্ষা। ওই জন্যই দুটো উপায়, অথেন্টিক বইগুলো পড়ুন, চোতা বই পড়বেন না, কপি করা বই পড়বেন না। আর রোগীকে সময় দেন, রোগীর কথাগুলো শুনুন, রোগী আপনাকে বোঝাবে। কথাগুলো শুনলে দেখবে রোগীর কথা থেকে ধরতে পারবে সে কেন বলছে, ধরতে পারবে। তাহলে এইখানে এই যে বাইটিং যেটা, এইবার দেখুন বাইটিং এর আন্ডারে কতগুলো ছোট ছোট রুব্রিক আছে। সেই রুব্রিক গুলো খুব একটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে মূল মূল রুব্রিকটা যে বাইটিং এর আন্ডারে দেখবেন। কথাটা কোথায় হারিয়ে ফেলেছি, হ্যাঁ হ্যাঁ পেয়েছি। এই দেখুন এখানে বাইটিং এর আন্ডারে দেখুন কনভালশনে অনেকে বাইটিং করে ঠোঁট ছিঁড়ে ফেলে, জানেন, সেলাই করতে কনভালশনের সময়। একটু আগে বলছিলাম না, কনভালশনে
এই রোগের ক্ষেত্রে হতে পারে, এই দেখবেন যাদের এপিলেপটিক কনভালশন আছে এরকম পেশেন্টের ক্ষেত্রে এরকম হতে পারে। ফিঙ্গার, আঙুল কামড়ে দেন। আবার দেখবেন আপনি ওই জেস্টারের আন্ডারে কিন্তু দেখবেন বাইটিং নেলস দেখতে পাবেন, জেস্টারের আন্ডারে, জেস্টার এখানেই পাবেন, পরে পাবেন। এই যে বাইটিং নেলের একটা সাইকোলজিক্যাল কজ আছে। এই সাইকোলজিক্যাল কজ হচ্ছে সাধারণত এরা অ্যাংজাইটি থেকে করে অথবা তারা নার্ভাসনেস থেকে করে। আপনি যদি ক্রিকেট খেলা দেখে থাকেন, সচিন টেন্ডুলকর আঙুল কামড়ে কামড়ে করে সেরকম করতো। তিনি যে হাইজেন বুঝেন না তা তো নয়, নার্ভাস হয়ে যেত বা টেনশন হয়ে যেত, অ্যাংজাইটি হতো, সেইখান থেকে উনি করতেন এরকম। অনেকেই ইয়ে দাঁত ছিঁড়বে, নখ দিয়ে কামড়ে দেবে, এইসবগুলো করে। দেখবেন আপনি পেশেন্টও দেখবেন অনেক সময় আমরা চেম্বারে এসে করছি, আপনি এই জায়গাগুলো এই যে পেশেন্টকে কিছু বললেন না অথচ দেখতে পাচ্ছেন যে বাইটিং নেল এরকম করছে, এই দিস ভেরি সিমটমস গুলো হচ্ছে একদম মানে টপ গ্রেড সিমটম, মানে যেটা আপনি প্রথমেই চোখে দেখতে পাচ্ছেন রোগী কিছু বলার আগে। এগুলো হচ্ছে আনকন্ডিশনাল সিমটম, তো মারাত্মক মারাত্মক ব্যাপার, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ সিমটম। তাহলে দেখুন এইখানে ওইখানে যে আমি বললাম জেস্চারের আন্ডারে যেটা আছে ওখানেও তো বাইটিং আছে। তার মানে বুঝছি বাইটিংটা শুধুমাত্র দাঁতের খেলা নয়, এর সঙ্গে মনের খেলা একটা আছে। এই মনের খেলাটাকে বুঝতে হবে যে মনের খেলাটা কি, বাইটিংয়ের সঙ্গে কে রিলেশন আছে, তার ব্যাকগ্রাউন্ডে কোন ফেনোমেনাটা আছে, কোন ঘটনাটার দ্বারা সে এরকম করছে, সেটা আমাদের বুঝতে হবে। কেউ হাত কামড়ে দেয়, কেউ নিজেকে কামড়ে, দেখুন নিজেকে কামড়ে দেখুন, এখানে একোনাইট, হুড়া, লাইসিন, ওপিয়াম, প্লাম্বাম, ট্যারেন্টুলা। এই যে পেশেন্টটা যেটা, এই পেশেন্টের ক্ষেত্রে আমি কিন্তু ট্যারেন্টুলার সঙ্গে আমি কিন্তু কম্পেয়ার করেছিলাম, কম্পেয়ার করে আমি ওকে টিবারকুলিনাম দিয়েছিলাম। কারণ ট্যারেন্টুলারের যে এক্সট্রিম নেচারটা আছে, তার ড্যান্সিং যে এই নেচারগুলো যেগুলো আছে, সেই জিনিসটা এর মধ্যে নাই। আরো কতগুলো আমি ফিচার্স দেখেছিলাম, এই মুহূর্তে সব মনে নেই, খাতা থাকলে বলতে পারবো। আমি ট্যারেন্টুলাকে বাদ দিলাম ওখানে, কারণ ট্যারেন্টুলা খুব কম্পিটিশন করছিল, তারপরে তাকে টিবারকুলিনাম দিলাম। এই যে ম্যাজেমেটিক অ্যাসেটা যদি আপনি করতে পারেন, প্রেসক্রিপশনটা এত সোজা হয়ে যাবে, আপনি ভাবতেই পারবেন না। খুব ছোট্ট ছোট্ট সেট গুলোকে ধরা, এইগুলো ধরতে পারলে দেখবেন একদম মানে অসাধারণ প্রেসক্রিপশন আপনার হাত দিয়ে বেরিয়ে আসছে। ফলে আজকে আমি, হ্যাঁ তারপর একটা আছে, কেউ দেখবেন পিলো আছে, এগুলো আপনি বইয়ে পড়বেন, দেখবেন পিলো কামড়ে দিচ্ছে, এখানে লাইসিন আছে, স্পুন চামচ কামড়ে দিচ্ছে, তারপর বাটি কামড়ে দিচ্ছে, ট্রামলার কামড়ে দিচ্ছে। এখন কেউ যদি বাটি কামড়ে দিচ্ছে সেখানে আর্সেনিক আছে, কিন্তু সে যদি ওই হাত কামড়ে দেয় তাহলে কি আর্সেনিক হবে না? হাতে তো আর্সেনিক নেই। এখানেও সেই কেন্টের ফিলোসফি, সাব রুব্রিকে যদি নাও থাকে জেনারেল রুব্রিকের সঙ্গে ম্যাচিং করতে হবে। আমার তো টিউবারকুলিনাম তো জেনারেল রুব্রিকেও ছিল না, বোঝা গেছে? আমি সামগ্রিক ব্যাপারটা দেখি, শুধুমাত্র এই সিমটমটাকে দেখি নাই, আমি সামগ্রিক তার বাবা মায়ের টোটাল বংশ হিস্ট্রিটা দেখেছি, দেখে তারপর দিয়েছি। কারণ একটা বাচ্চা নিজে কামড়ে ছিঁড়ে ফেলছে, সেখানে সেলাই করতে হয়েছে, এটা কম বড় কথা নয়, ভয়ঙ্কর কথা এটা। তা আপাতত আমি বাইটিং এ আলোচনাটা শেষ করলাম, এবং এই আলোচনাটা নিয়ে কারো কিছু যোগ করার থাকলে বা কোনো জুনিয়র যদি বুঝতে না পারেন, আমি সিনিয়রদের কাছে বলছি কিছু যোগ করা থাকলে যোগ করুন, আর জুনিয়রদের কাছে বলছি বুঝতে না পারলে আপনার প্রশ্ন করুন, আমি চেষ্টা করব একবার ওই জায়গাগুলো আলোচনা করা। আচ্ছা, আমাদের এতটুকু আলোচনা হলো, তার মধ্যে যদি কারো, আমাদের মাঝে পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন, স্যার যদি এই বাইটিং নিয়ে কিছু অ্যাড করার থাকে স্যার করুন। না না, আমি তো একটু পরে ঢুকেছি, একদম প্রথম থেকে শুনিনি। যেটা শুনলাম ও ঠিকই আছে, ওখানে আর যোগ করার কি আর আছে। হ্যাঁ, তবে সবসময়তেই ওই আনকন্ডিশনাল যে বিষয়টা বলেছে, এটা মাথায় রাখতে হবে। যে কোনো সিমটম আনকন্ডিশনাল হলে পরে তার মূল্যটা অনেক বেড়ে যায়, এটা তো আমার বলেছে। হ্যাঁ ঠিক আছে। আর জেস্টারের বাইটিংটা কোথায় আছে? এটা অন্য ভাবে আছে, ডাইরেক্ট বাইটিং তো দেখছি না। নেলের আন্ডারে আছে।
দাঁড়া, দেখছি আমি নেলের তো আন্ডারে। হঠাৎ করে মুখ দিয়ে যে হঠাৎ স্যারে করে নেই, বলে যে ফেলেছি স্যারে। তো। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমিও হ্যাঁ, দেখলাম স্যার। তাহলে কোথায় আমি দেখেছি ভাই? গেস্টারে আপনার ওইটা নেই। ওটা নেই, তাহলে কোন জায়গায় আমি দেখেছি? এরকম একটা জায়গায় দেখেছি ও- কোথায়? ও- অন্য অন্যভাবে সাজিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু ডাইরেক্ট বাইটিং কথাটা নেই। হ্যাঁ, বাইটিং ওখানে চিউইং নেই। অ্যান্ড সোয়ালোইং। না, না, ওই বাইটিং নেই, গ্রাসে। বাইটিং ওখানে না, নেই। না, ওখানে বাইটিং নেই। আর বাইটিং নেল, নেই তো। ফিঙ্গার নেলে আছে, ওটা মাউথ চ্যাপ্টার একটা আছে, আর হ্যাঁ, মাইন্ডও আমি এটা আছে। কোন জায়গাটা আছে এই মাইন্ডও মুহূর্তে নেই। মাথায় আসছে না। হ্যাঁ, হ্যাঁ। আমি পড়েছি যে ওটা হ্যাঁ, ওই মাউথে মাউথে আছে সম্ভবত ওটা। মাথায় আছে ওটা, না? হ্যাঁ, সম্ভবত মাউথে আছে। থ্যাংক ইউ এই জায়গাটা তুই ধরিয়ে দেওয়ার জন্য। আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমি তারপর আর ভেবে দেখিনি যে আছে কি নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কোনো ইয়ে? কারো প্রশ্ন? ওটা না ওই স্যার। মাউথ চ্যাপ্টারে একটা বাইটিং আছে সরাসরি, আর একটা আছে ওই টিথের আন্ডারে বাইট। হুম, এইটা এইটা আছে আর কি। তাই আমরা এখানে দেখতে পারি, কারণ এটা রিলেটেড অনেকটাই। হ্যাঁ, বল তুই, ওটা বল তুই। মাউথে যেটা বাইটিং সেনসেশন, এবার জেনারেল রয়েছে ওইটা। তারপরে তার আন্ডারে রয়েছে চিক হোয়েন টকিং অর চিউইং। তার মানে এটা কথা বলতে গেলে বা চিবুতে গেলে পারে, যখন তার ওই যে গাল মানে বাইট করে ফেলে সেইটা। তারপরে অনেক লোয়ার লিপ বাইটিং করে, বাইটিং টান। এবার ওটা মর্নিং, নাইট, স্প্যাজমিং, এরকম ভাবে সাবগ্রুপ গুলো করা রয়েছে। আর টিথের আন্ডারে বাইট টুগেদার ডিজায়ার টু, সেখানে আবার ওই ক্লিঞ্চের আন্ডারে ওটা করেছে। সি ক্লিঞ্চ, ক্লিঞ্চড ফার্মলি, ক্লিঞ্চ টুগেদার, কনস্ট্যান্ট ইনক্লিনেশন টু, এই একটা আছে। আর ক্লিঞ্চ ফার্মলি, বাইট সাডেন ইনভলেন্টারি, এই একটা রয়েছে। ওটা টিথের আন্ডারে রয়েছে, পেজ নাম্বার 430 এই কটা রয়েছে। সেন্ডস এ শক থ্রু হেড, ইয়ার অ্যান্ড নোজ, ওয়ান্টস টু অন সামথিং হার্ড হুইচ রিলিভস পেন, ডেন্টিশন। এটা একটা বেশ ভালো। কিন্তু এখানে যে রুব্রিকটা আলোচনা হচ্ছে, এখানে একটা মেন্টাল ব্যাকগ্রাউন্ড থাকতে হ্যাঁ, হবে। এটা না মাইন্ডে। থাকলে হবে না। হুম, কিন্তু ওই যে টিথের আন্ডারে যে বাইট, বাইট টুগেদার, ডিজায়ার টু, এইটা যদিও টিথের আন্ডারে রয়েছে, তবু এটা আমরা মাইন্ড সিমটমস এর সাথে কম্পেয়ার করতে পারি, হুম। তাই না? যদিও সেটা হ্যাঁ, টিথের যেটা আন্ডারে খাওয়া, আছে। এটা খাওয়া নয়, তাই কম্পেয়ার করা যাবে। হ্যাঁ, 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 এইটাই। হ্যাঁ, এটা স্যার বলতেন তো। ঠিক আছে। তাহলে স্যার, ওই যেটা নখ নখ খায় যেগুলো আঙুল দিয়ে, আঙুলের, ওইটাকে কি ধরা যায়? যারা ওই আঙুলের নখ খায়, আঙুলের মুখ, দাঁতের নখ কাটে স্যার, তাহলে ওইটাকে কি ধরবো? আমার তুমি তো দেখা বলেই হয়নি এখন। দিলে, তুমি তো ওটা বলেই দিলে, বাইটিং ফিঙ্গারনেল। আচ্ছা স্যার, ঠিক আছে। না, এটা একটা বদ অভ্যাস যেটা করে। অনেকেরই আছে, অনেকে ওই জিনিসটা আছে। আচ্ছা, এটা নিয়ে আর কিছু প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন আছে? স্যার, এই যে এই
স্যার মাইন্ড চ্যাপ্টার বাইটিং আর হচ্ছে মাউথ চ্যাপ্টার বাইটিং সেন্স, এই দুইটার পার্থক্যটা যে বা পার্থ স্যার যে বললেন বিষয়টা বুঝি না, একটু স্যার আবার যেটা ক্লিয়ার করতেন। ব্যাপারটা দুইটা হচ্ছে কি মিন করবো, কম্বাইন কি করবো, আর পার্থক্যটা কিভাবে করবো এটা? ওই মাইন্ড চ্যাপ্টারটার সঙ্গে বাইটিং যেখানে থাকবে সেখানে মেন্টাল বিষয়টা থাকবে পেছনে। আর বাইটিং এর ক্ষেত্রেও ওটা যদিও ওই জায়গায় দিয়েছে বটে, কিন্তু বাইটিং ডিজায়ার, যে বাইটিং ডিজায়ার তো দাঁত তো নিজে কামড়াতে পারে না তার ভেতর থেকে মনের ইচ্ছে না হলে। বুঝে গেছে? জি স্যার। আপনি কাউকে আপনি এমনি কামড়াতে পারবেন মনে যদি ইচ্ছে না হয়? না স্যার, পারবো। আগে তো মনে ইচ্ছা হবে, তারপরে ফিজিক্যাল আসবে। হ্যাঁ, এই যে ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে ওইখানে বাইটিং, ওই জন্যই পার্থ কথাটা ঠিকই বলেছে, যদি ওটা মাউথে আছে তবু এটার সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে, এই জন্যই পার্থ এই কথাটা বলেছে। তার মানে বোঝা যাচ্ছে যে অন্য জায়গায় আছে বলেই সেটা যে মাইন্ডের সঙ্গে ট্যালি করানো যাবে না তা তো নয়। আমরা তো আলোচনার সুবিধার জন্য মাইন্ড অ্যান্ড বডি দুটোকে আলাদা করে নিয়েছি, এবং বহু ক্ষেত্রে পেশেন্টের সবার ক্ষেত্রে মাইন্ডের সিমটম ভালো পাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের বডি সিমটম দিয়ে করতে হবে। কারো ক্ষেত্রে মাইন্ড সিমটম খুব ভালো পাওয়া যায়, বডি সিমটম ভালো পাওয়া যায় না, সেক্ষেত্রে তোকে মাইন্ডের সিমটম দিয়ে করতে হবে। যার যেমন পাবো সেই অনুযায়ী কাজ করবো। আর এই মাইন্ডের পরিবর্তনটা, আমাদের ওষুধ দেওয়ার পর মাইন্ডের পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইন্ডের পরিবর্তনটা যদি না হয় তাহলে পেশেন্টের স্থায়ী আরোগ্য কোনোদিন হবে না। আর এই জায়গাগুলো পেশেন্টকে কিন্তু খুব বোঝানোর ব্যাপার আছে। অনেক সময় পেশেন্ট ভাববে যে ডাক্তার বলতে তাকে হাতে থেকে কিছু পয়সা খাওয়া ধান্দা করছে, নাহলে বলছে কেন এখন চিকিৎসাটা কন্টিনিউ করো। বাস্তবতাটা হচ্ছে এই যে আমাদের মনে ব্যথা হলে পরে আমরা তো ডাক্তারের কাছে যাই না, মনে ব্যথা পাওয়ার পর যদি কোনো সমস্যা হয় তখন ডাক্তারের কাছে যাই। ফলে তার এই যে মনের যে জায়গাগুলো, এই জায়গাগুলো যে তার কোনটা ঠিক কোনটা ভুল এটা তো তার বোঝাবার লোক নেই। আর বর্তমান যুগটা হচ্ছে কি ফাস্ট যুগ, দ্রুত দৌড়চ্ছে, কারো কোনো সময় নেই বোঝাবার জন্য। দৌড়ো দৌড়ো, ভাবনার দরকার নেই, মানে একটা সিপিলিটিক ট্রেন্ডও বটে এটা। এটা সিপিলিটিক ট্রেন্ড ছাড়া কি, যেখানে যুক্তি বুদ্ধির দরকার নেই, দৌড়ো দৌড়ো শুধু, কোনো দিকে ভাবনার দরকার নেই, দৌড়ো। এই যে শিক্ষাগুলো তো আমরা ভুল দিচ্ছি, কিন্তু আমাদের অনেক দোষ আছে না, সমাজটা তো খারাপ হচ্ছে এই কারণেই তো। আচ্ছা, আর কোনো প্রশ্ন? বলছি স্যার, ওই যেখানে টেনশনের জন্য দাঁত দিয়ে নখ কাটছে ওটা কি সিমটম হিসাবে নেওয়া যাবে? ওটা তো কন্ডিশনাল হয়ে যাচ্ছে। না, কন্ডিশনাল নয়, অ্যাংজাইটিটা হলো তো, অ্যাংজাইটির সঙ্গে রিলেটেড টু, অ্যাংজাইটি তো মেন্টাল সিমটম। বুঝে গেছে? ফলে আমার যখন ইয়ে তখন আমি কিন্তু ওটাকে নিতে পারবো, ওইটা থেকে আমি বুঝতে পারবো তার একটা অ্যাংসাস কন্ডিশন ডেভেলপ করেছে বা নার্ভাস হয়েছে, নার্ভাস হলে তার সঙ্গে অ্যাংজাইটি জড়িয়ে আছে, অ্যাংসাস কন্ডিশনটা ডেভেলপ করে এইবার আমি তাকে জিজ্ঞেস করতে শুরু করব তার জীবনে কি কি ঘটনা ঘটেছে, সেই ঘটতে ঘটতে দেখা যাবে তখন সে বলে ফেলবে। এখানে সাধারণত ভয়ের বাতাবরণ একটা থাকে, ভয় বা ভবিষ্যতে কি আশঙ্কা, ভবিষ্যতে কি ঘটবে এরকম আশঙ্কা থাকে, যেটা অ্যান্টিসিপেশনের ক্ষেত্রে থাকে। এই যে ঘটনাটা যেটা সেটা অ্যান্টিসিপেশনটা এখানে মূল বিষয়, তো কি ঘটবে এই ভয়ে সে ওই কাণ্ড করতে শুরু করে, ডাক্তারখানায় এসেও দাঁত কাটতে শুরু করে। তা আমি প্রশ্ন করে দেখেছি, তা মা বলছে কই এরকম তো কাটে না বাড়িতে। তখন বলছে না আমার, তখন সে বলছে ডাক্তারবাবু তো নতুন তো বলেছে, আর নতুন তো আমার কেমন যেন একটা ভয় লাগছে, তুমি আমাকে বকবে না তো? আবার না না আমি বকবো কেন, তুই আমার কাছে বস। বাচ্চার এখানে ভয় থেকে আসছে। এটা হচ্ছে কি যে একটা কাজ করে এটা রিলিভ করার জন্য, কারণ সিস্টেম মন মন আমাদের সবসময় চেষ্টা করে কি, মানে মন না সরি ভাইটাল ফোর্স চেষ্টা করে মনের কষ্টগুলোকে দূর করার জন্য। আমি যখন পড়েছিলাম ওই সোরা যখন পড়েছিলাম কেন্টের বই থেকে, সোরা সেখানে কেন্ট হ্যানিম্যান তো বারবার বলছে যখন মেন্টাল অ্যাংজাইটি বা হবে সেক্ষেত্রে তার সোরা সেক্ষেত্রে কি করে
স্কিনে রিফ্লেক্ট করে, মানে সবচেয়ে লেস ভাইটাল অর্গানে রিফ্লেক্ট করে সেই কষ্টটাকে দূর করার চেষ্টা করে। এখানেও তাই, এখানেও সে কি করছে, এই দাঁত দিয়ে নক করছে, ইয়ে করছে, এইসব করে সে অ্যাংজাইটি লেভেলটাকে কমাবার চেষ্টা করছে। এটা তো একটা ওয়ান কাইন্ড অফ অকুপেশন হয়ে যাচ্ছে, এটা একটা বোঝার বিষয়। ফলে ওটা কন্ডিশনাল হবে না। এইবার যদি কেউ এইবার কেউ হয়তো ভয় দেখালো, তারপরে সেরকম করতে শুরু করলো, তো ভয় দেখালে ভয় পাওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়, তখন সেটা কন্ডিশনাল হয়ে যাবে। কেউ ভয় দিলে তখন তো অ্যাংজাইটি আসবে। আর যে ক্ষেত্রে ওই রকম কোনো ঘটনা নেই অথচ অ্যাংজাইটি এসছে খুব সাধারণ কারণে, নিজস্ব ভাবনা চিন্তা থেকে এসছে, সেই ক্ষেত্রে কিন্তু ওটা ওই অ্যাংজাইটি আন্ডারে চলে যাবে। জল খাওয়ার সময় পাচ্ছি না গো। বাইটিং ফিঙ্গার নেলসটা কোথায় আছে ওটাই পরে দেখি তো, এটা পরে কেন্টের দেখবো। কোথায় আছে? কেন্টের বইয়ে নেই মনে হচ্ছে, ওটা মনে কি সিনথেসিসে আছে রে, আমি মনে করতে পারছি না। কেন্টের বই তো নেই, ওটা ওটা ইয়েতে মারফিতে আছে সম্ভবত, মারফিতে আছে, সিনথেসিসে আছে মনে হচ্ছে, ডান দিকে কথা সিনথেসিসে আমার আছে, মনে পড়ছে। কিন্তু কেন্ট কি আছে? কেন্টে আমি কেন্ট আপাতত দেখতে পাচ্ছি না। পেলাম না, আমি কোথা থেকে বলে দিচ্ছি আমি বলতে পারবো না, কিন্তু ওই রুবিকটা পরিচিত আমার মনে এসছে, বলে দিচ্ছি জেস্টারের তো আন্ডারে। পেলাম না কিন্তু স্যার। ডিপেন কিসের under বলেছে, রাখতে ডিপেন গেলে? তো সিনথেসিস আছে তো, সিনথেসিস আছে। আছে তো স্যার, এখন এই মুহূর্তে বের করা যাবে না স্যার। ইয়ে আছে synthesis। বার কর থেকে জেস্টারটা দেখ দেখিনি, জেস্টারের আন্ডারে আছে কিনা, আমি পড়েছি রে এটা। ডান দিকের কলামে থাকার কথা যতদূর মনে পড়ছে। হ্যাঁ, সিনথেসিসে আছে বাইটিং নেল। হ্যাঁ আছে না? হ্যাঁ, বাইটিং নেল, আবার তার আবার সাবরুব্রিক চিলড্রেন ইন আছে। হ্যাঁ তাই ঠিকই আছে, তাই ঠিকই আছে। হ্যাঁ, ওটা সিনথেসিসে আছে, কিন্তু কেন্টে নেই, কেন্টে পাইনি আর কি। আমি তোকে বললাম পেজ না, মনে নাম্বারটা এসছে স্যার বলে বলুন। দিয়েছি। আমি বললাম না, হ্যাঁ? মনে পড়েছে বলে দিয়েছি, কোথা থেকে। আসলে কেনটাকে ফলো করা হচ্ছে তো, আমি ওই জন্য জিজ্ঞাসা করলাম। স্যার পেজ যদি ওরা নাম্বারটা কোনো বলুন পেয়ে স্যার। থাকে। কোনটাই সিনথেসিসে? ভলিউমটা কি বলবি। বললে? পেজ Page নাম্বার number স্যার। এই সিনথেসিসের পেজ নাম্বারটা পেজ হ্যাঁ, নাম্বার স্যার। বলিস না, পেজ নাম্বার বলিস না, 30 ভলিউম 30 অনুযায়ী 30 মাটি থেকে বলছি। সিনথেসিস 9.1 পেজ নাম্বার 30। হ্যাঁ, এটাই ভালো। আচ্ছা, তাহলে এটা সমাধান হয়ে গেল। এবার প্রশ্ন, শ্যামল বাবু একটা হাত তুলেছেন, কি বলছেন আপনি বলুন। হ্যাঁ শ্যামল ব্যানার্জি স্যার, আপনি হাত তুলেছেন, কোনো প্রশ্ন আছে কি স্যার? শ্যামল ব্যানার্জি স্যার? না স্যার, কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না স্যার। আচ্ছা, তাহলে কি আমরা পরবর্তী স্টেজে চলে যাব? হ্যাঁ স্যার, শুরু করা যাক। 144 দ্বারা জারি আছে বোধহয়। দুহাত তুলে যাচ্ছেন শ্যামল বাবু। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ বলুন। বলুন। এখানে ওই ফোনে ডিস্টার্ব হচ্ছে, এই জন্য আর কি আমি বলতে পারছি না। ওই স্যার একটা কথা জানার ছিল যে ফাইটুলাক্কার মধ্যেও তো একটা ওইরকম কামড়ানো, দাঁতে দাঁত চাপা বা এরকম একটা কামড়ে দেওয়ার বাচ্চাদের মধ্যে প্রবণতা থাকে। আরাম পায় কিনা দেখুন আর কি। হ্যাঁ, সেইটার সঙ্গে পার্থক্যটা এটা কিভাবে কি বুঝি? ওখানে তো মেন্টাল ব্যাপার না, ওখানে আরামের জন্য করছে তো। মেন্টাল ব্যাপারটা থাকলে পরে মাইন্ডের সঙ্গে জুড়তে হবে। আচ্ছা মেন্টালটা আছে কিনা দেখতে হবে, কামার সঙ্গে মেন্টালটা থাকার সম্ভাবনা প্রবল, আছে কিনা আচ্ছা, দেখে হ্যাঁ। নিতে হবে।
বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 ওখানে দেখবেন টিচের আন্ডারে দেখবেন ফাইটোলক্কা একদম ফার্স্ট গ্রেড করে দিয়েছে, ওই কামড়ালে পরে আরাম হয়। হ্যাঁ, ফার্স্ট গ্রেড করে দিয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই এটা এই ব্রেন মা- থেকে আর ইনফ্লুয়েন্স থাকে, তা নাহলে কেন কামড়াতে যাবে? আরে বাবা, অনেক সময় ওটা এপিলেপসির সময় ওরকম কামড় দেয়, অনেক সময় দেখা গেল ইনটক্সিকেটেড, খুব মাল খেয়েছে বুঝলেন তো। হ্যাঁ, বা অনেক সময় ড্রাগস এর জন্য হতে পারে, অনেক ড্রাগস, আর- কোনো ড্রাগস খেয়ে এরকম হয়ে গেছে, দিল কামড়ে, বুঝতে পেরেছেন? হ্যাঁ এখন হ্যাঁ আপনি কি করবেন? হ্যাঁ এরকম অনেক সময় এরকম হতে পারে, দেখবেন মাতালদের এরকম অনেক রকম কায়দা থাকে, এর গল্প শুনতে পাবেন, কামড়া দিল, কামড়াকামড়ি করে দিয়েছে, এরকম ঘটনা কিন্তু অনেক সময় আছে। মানে না, সেক্ষেত্রে অনেক- এখন আমি বলছি অনেক সময় যে ছোট একটা বাচ্চা একটু দৌড়ে গিয়ে একটা বাচ্চাকে কামড়ে দিল। সেটা কিসের জন্য দিচ্ছে? অ্যাঙ্গারে দিচ্ছে, না সেটা ডিফেন্সের জন্য দিচ্ছে, না তাকে টাইট করার জন্য দিচ্ছে, এটা বুঝতে হবে তো জিজ্ঞেস করে, হ্যাঁ, কেন করছে সে। মানে মোডাস অপারেন্ডিটা বুঝতে হবে। মোডাস অপারেন্ডি, এইটাকে বাদ দেওয়া যাবে না, এইটা হচ্ছে মূল চরিত্র। এটা ওই পার্থ জন্যই স্যার বলি একটা না যে মোক্ষম কথা বুঝিয়ে দিয়েছেন। এটাকে বাদ দেওয়া যাবে না রে বাবা। আমরা তো তদন্তকারী লোক, আমরা তো যা বলবে সব নিয়ে নেবো তা তো নয়, আমাদের ওগুলো দেখতে হবে তো। এই যে গোয়েন্দারা যতই সাক্ষী দেন, তার উদ্দেশ্যটা না বুঝতে পারলে গোয়েন্দা ধরতে পারে না কে করেছে। এখানেও হ্যাঁ তাই, ঠিক আছে। এখানেও আমাদের সেটা ভাবতে হবে, বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা গেছে। আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হয় কি, ওদের একটা ওই রকম কামড়াবার একটা টেন্ডেন্সি থাকে, দাঁত শুরু করে বলে, তখন কৃমি হলে করে কামড়ায়। দেয়। এবং ওইটা ওই মাইন্ড চ্যাপ্টারে যে বাইটিং এর আন্ডারে ফাইটোলাক্কা, স্ট্রামোনিয়াম, বেলেডোনা স্ট্রামোনিয়াম একদম মানে বোল্ড রেটারে আর কি 3 নম্বর ভ্যালুতে, ফাইটোলাক্কা 2 নম্বর ভ্যালুতে আছে আর কি। ফাইটোলাক্কা, হায়োসিয়ামাস, ক্যালকেরিয়া কাপ, ক্যাম্পর, ক্যান্থারিস এসব আছে, কুপ্রাম, লাইসিন, ল্যাকেসিস সব আছে। আচ্ছা, যেগুলো ঘুমের মধ্যে যারা প্রচন্ড দাঁত কাটে, এটার সঙ্গে পার্থক্য কি হবে? ওটা গ্রাইন্ডিং, ওটা তো বাইটিং নয়, ওটা চ্যাটিং তো। ওটা গ্রাইন্ডিং বলে, গ্রাইন্ডিং কি গ্রাইন্ডিং বা চ্যাটিং ওইটা। একটু চ্যাটিং একটু তফাৎ আছে, সামান্য তফাৎ আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর এটা নিয়ে শেষ হলো, এবার কি মূল জায়গায় ঢুকবো? হ্যাঁ স্যার, শুরু করা যাক। আচ্ছা, একটা রুব্রিক করে প্রতিবার করা আছে। এইবার আমার গুরু ডাক্তার কেশি দাসের বই থেকে আমরা এই আলোচনাগুলো করব। হ্যাঁ, এবং একটু করে পেজ আমরা নাম্বারটা এগোচ্ছি। বলবি তো, পেজ নাম্বারটা বলবি তো। পেজ নাম্বারটা বললে তো আপনি তো খুঁজে বার করে আপনি দেখে বলে দেবেন আমাকে, তা তো বললে হবে না। আচ্ছা ঠিক আছে, না করেই হবে। ও, তুই জিজ্ঞেস করলি আমাকে? তোর মতন কর। ওই ঠিক স্যারের আছে, বইটা তোর আছে না তোর মতন কাছে পারতো? আছে, তোর কাছে আছে তো? আছে 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 তো, তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। প্র্যাকটিস করা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা থেকে করবো, করে তারপর স্যারের মতন করে দেবো, আমি পরে দেবো, এখন না। যেটা থেকে আমরা তৈরি হয়েছি সেটাকে দিতে হবে না? ঠিক আছে চালা, সময় নষ্ট। আচ্ছা, আগে তা আমার শিক্ষাগুরু ডাক্তার কেশি দাস মহাশয়কে প্রণাম জানিয়ে আমি এটা আলোচনা করছি। এই বাংলা ভাষাটা স্যারের আগেকার মানুষ তো একটু ওল্ড প্যাটার্নের, তো অনেক সময় অসুবিধা হয় আমাদের। আমাদের তো খুব একটা অসুবিধা হয় না, কারণ আমার তো বয়স হয়েছে, আমাদের একদম জুনিয়রদের অসুবিধা হতে পারে। এখনকার বাংলা ভাষার প্রকাশগুলো একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তবু চেষ্টা করছি আমি। কোনো একটা কিছু সে অন্যায় কাজ করেছে, তো সেখানে তার এক গুরুজন তাকে বলছে, এর জন্য একদিন তোমাকে মনস্তাপ করতে হবে, মনস্তাপ করতে হবে। এটা কি রুব্রিক হবে?
এর জন্য তোমাকে মনস্তাপ করতে হবে। এনিওয়ান দেখো, দীপেন দেখো কেউ বলেন কিনা। বলুন, স্যার এই প্রশ্নের উত্তর দিন, অনেকেই তো আছেন, যে কেউ একজন দেন। স্যার আমি নেটের কারণে শুনতে পাইনি, একটু আবার যদি বলতেন স্যার প্রশ্নটা কি। বলছি যে এর জন্য একদিন তো মানে একজন কোন অন্যায় কাজ করেছে, তার গুরুজন তাকে বলছে এর জন্য একদিন তোমাকে মনস্তাপ করতে হবে। স্যার মরজ হবে? না, মরসটা অন্য জিনিস। মনস্তাপ, মনস্তাপ মানেটা কি? মনস্তাপ মানেটা হচ্ছে যে মনে মনে সে ভুল ভ্রান্তিতে ভুল করছে, মনের থেকে সে পরবর্তীতে বুঝতে পারবে, স্বীকার করবে। স্বীকার করার পর তারপর কি হয়? কেউ যদি ভুলটা নিজে বুঝতে পারে, অনুশোচনা। এই মনস্তাপ মানে অনুশোচনা। এই জায়গাটা, এইবার তার কি হবে? ইংরেজিটা কি হবে? আমাদের রুব্রিকটা কি হবে? স্যার আমি একটু সাইডে ছিলাম, 71 পেজে রাইট কলাম মিডলে আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান অন্য কাউকে বলতে দিন, এখন চুপ থাকুন। আপনি কি বইটা জোগাড় করে ফেলেছেন নাকি? না স্যার, বইটা জোগাড় করতে পারি নাই স্যার। তাহলে এটা বললেন কি করে এত পাতায় আছে? স্যার আপনি কেন্দ্রীয় পাটুরি থেকে বলছি স্যার। ও কেন্টের রেপার্টারি থেকে, ও তাহলে ঠিক আছে। রিমরজ এটা হতে পারে। না মরোজ না, রিমরজ স্যার। হ্যাঁ রিমোর্স না, রিমোর্স এস আছে। রিমোট স্যার। রিমোর্স, হ্যাঁ ওইটাই হবে, ওইটাই হবে। থ্যাংক ইউ। এরপরে দেয়া আছে কি, এই আরেকটা করিয়ে শেষ করে দেবো, আর এগোবো না, রাত হয়ে গেছে। মূত্র পাথরি, পিত্ত পাথরি, কুষ্ঠরোগের ওষুধ আছে কিনা জানতে চেয়েছো? কেউ জানতে চেয়েছে? তার উত্তরে বলছে মূত্র পাথরি, পিত্ত পাথরি, কুষ্ঠরোগের ওষুধ আছে কিনা হোমিওপ্যাথিতে, এটা জানতে চেয়েছে। এবার তার উত্তরটা কি হবে? প্রথমে মূত্র পাথরি কোথায় দেখবো? ইউরিনারি ব্লাডারে ক্যালকুলি, ওইটা 615 পেজে আছে। কি ইউরিনের? ইউরিনারি অর্গান ব্লাডার ক্যালকুলি, এটা একটা হলো। আর কোথায় আছে? এটা কত পাতা বললেন? 615। এটা হবে না স্যার 615-তে নাই স্যার, ওইভাবে নাই, ওটা ওইভাবে নাই। দেখছি তো, দেখছি 615 আছে, বই আছে। 615-এর একটাম চ্যাপ্টার স্যার। 615 45। 645 স্যার, 45। ও তাই বলুন, আমি তাই ভাবছি হয়তো একটা আবিষ্কার হলো, আমি লিখে ফেলেছি। না 45-এও তো নেই ওটা, কেন? ক্যালকুলি আছে, ফার্স্টই আছে ব্লাডার ক্যালকুলি। আমার বইয়ে ওটা ওই 4টা একের মতো লাগছে, ওই জন্য ভুল করে বলা হয়ে গেছে আর কি। যাকে ভুল ঠিক আছে। ব্লাডার ক্যালকুলি আর পিত্ত পাথরি। আর একটা পিত্ত পাথরি বলেন এখন। পিত্ত পাথরিটা একটু আটকাবে আমার মনে হচ্ছে। না মূত্র পাথরি আরেকটা হবে, মূত্র পাথরি আরেকটা হবে, আরেকটা আছে স্যার, আরেকটা আছে, আরেকটা হবে। স্যার ইউরেথ্রাতে আছে না?
হ্যাঁ না 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 আচ্ছা, বলেন না। স্যার একজন করে বলতে হবে, নাহলে আওয়াজ গুলো একজন সব একজন সব একসঙ্গে বললে হবে না। হ্যাঁ বলুন, আরেকটা জায়গা হবে। স্যার রেনাল ক্যালকুলিতে কিডনি না না না, মূত্রপাথুরি, মূত্রপাথুরিটা বলছে তো। তা আপনি তো ব্লাডারে খুঁজলেন, ব্লাডারে তো মূত্র ছিল, আর কোথায় মূত্র আছে বুঝুন। আর বলবো হ্যাঁ বলুন। বলবো নাকি কেউ বলবে? মানে আর দুইটাই বলবো কিন্তু তাহলে। হ্যাঁ বলুন বলুন বলুন। আর এটা হচ্ছে ইউরিন সেডিমেন্ট রেনাল ক্যালকুলি, এভাবে আছে। হ্যাঁ সেডিমেন্টের আন্ডারে। স্যার ইউরিন সেডিমেন্ট রেনাল ক্যালকুলি, স্যার আমি পেজ নাম্বার বলতেছি। হ্যাঁ ঠিক আছে। পাতা কত? আর পেজ নাম্বার বলতেছি। আর এটা হচ্ছে 690 রাইট কলাম ঠিক আছে। সুপার। স্যার গলস্টোন বলবো? হ্যাঁ গলস্টোনটা না না আপনি থাকুন, পরে বলবেন, কেউ না পারলে বলবেন। এইটা একটু আটকাবার জায়গা আছে, এটা একটু আটকাবার জায়গা আছে, কেউ আটকা কিনা জেনে যাবে। স্যার অ্যাবডোমেন, পেন, লিভার, কলিক, গলস্টোন এটা কি হতে পারে? আরে একদম। ওটাই তো হবে, কেউ তো আটকালো না। ওইটাই তো, ওটাই তো ওইটাই তো, কেউ তো আটকালো না। ওইটাই তো হবে। ওইটা ওরা একদমই বুঝতে হবে, এইটা মাথায় চট করে আসবে না। আরটা কি বলেছে? কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ কোথায় পাবো? কুষ্ঠরোগ কোথায় পাবো? স্যার এক্সট্রিমিটিতে পাওয়া যাবে। এক্সট্রিমিটি পেলে বলুন, কোথায় এক্সট্রিমিটি আছে বলুন। স্যার ল্যাবরেটরি স্কিন অধ্যায়। হ্যাঁ কেন্টের বই থেকে বলুন। এক্সট্রিমিটিসে কে বললেন? কোথায় আছে এক্সট্রিমিটিসে? আমি বলেছি স্যার, একটু খুঁজছি, আমি বলছি, 1 মিনিট। আচ্ছা 1314। স্যার স্কিন চ্যাপ্টারে আছে, আর ওখানে তো থাকবে। স্কিন লেপ্রোসিতে আছে। পাতা কত? 1314। একদম এই যে ঠিক ব্যাপারটা আছে। কি, এই যে এই যে কথাটা বলছেন, যে এই যে কুষ্ঠটা হয় কোথায়? চামড়ায় হয় তো, সেই জন্য চামড়ায় কুষ্ঠ। চামড়ায় আবার ইরাপশন চ্যাপ্টারে, ইরাপশন চ্যাপ্টারে আছে ওটা। এটা ওয়ান কাইন্ড অফ ইরাপশন, ওয়ান কাইন্ড অফ ইরাপশন, সেই জন্য ইরাপশন চ্যাপ্টারে দেখবো। এই তো সোজা হিসেবে। ঠিক ঠিক আছে স্যার। ব্যাস আজকে এই পর্যন্তই, কারণ 11টা বাজলো। এবার যদি ছোটখাটো প্রশ্ন থাকে এর উপরে, যেটুকু এই দুটো আলোচনা হলো থাকলে সেটা বলুন, আর না থাকলে বন্ধ করে দেবো। বলছি স্যার আমাদের ক্ষেত্রে তো লেপ্রোসির গুরুত্ব খুব একটা নেই। কেন নেই? স্যার ওটা তো পার্টিকুলার সিমটম হয়ে যাচ্ছে, ডিজিজ সিমটম হয়ে যাচ্ছে। ডিজিজ সিমটম হোক না। এবার ধরুন আপনার বাবার লেপ্রোসি ছিল, আপনার চিকিৎসা করতে গিয়ে লাগবে না? হ্যাঁ সেটা লাগতে পারে। তাহলে শুনুন, কোনো কিছুই হোমিওপ্যাথিটা স্বতন্ত্রতার একটা মজা কি জানেন? কোনো জিনিসটা ফিক্সড না। আপনি যখনই কোনো জায়গায় ফিক্সড হয়ে যাচ্ছেন, তার তখনই বুঝবেন যে আপনি প্রেজুডিস হয়ে গেছেন। এইটা খুব বোঝার সহজ সহজ উপায়। হোমিওপ্যাথিতে কোনো কিছু, হোমিওপ্যাথি বলে না, পৃথিবীতে কোনো জিনিস কি এক? কোনো জিনিস কি ফিক্সড কিছু আছে? সকাল থেকে আজ পর্যন্ত এই সময় পরিবর্তন হচ্ছে, এত কিছু সবসময় পরিবর্তন হচ্ছে, তো তার ফিক্সড হবে কি করে? ফিক্সড হচ্ছে জড়বিজ্ঞানের একটা ইয়ে।
আলোচনার সুবিধের জন্য ওরা জড়বিজ্ঞান এরম করে, ডিম পুষ্টিকর খাদ্য, ডিম খেলে ইয়ে হয়, অমুক হয় তমুক হয়। আবার এখন কেন বলছো ডিম খেলে কোলেস্টেরল হয়? আমি অ্যালার্জির কথা বাদই দিলাম, ডিম খেয়েও না, বহু লোকের ডিম বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে প্রশ্নটা কোথায় হচ্ছে, তাহলে কোনটা ঠিক? সেখানে হ্যানিম্যানের বক্তব্যই ঠিক, রোগী অনুপাতে ইয়ে করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে রোগীটা প্রচন্ড ডিম খেতে চায় তার মেটাবলিজমে গন্ডগোল, তো ওটাকে সারাতে হবে তো ওষুধ দিয়ে। প্রচন্ড খেতে চায়, এই যে প্রচন্ড ডিম পছন্দ করে, এটা তো তার অসুস্থতা, সিকনেসটা সারালে হয়ে যাবে। যেমন ধরুন একটা অন্য সহজ উদাহরণ দিচ্ছি যেটা আপনারা বুঝতে পারবেন। আপনি খুব আলু খেতে ভালোবাসেন, মিষ্টি খেতে খুব ভালোবাসেন, কিন্তু ইউ আর নট ডায়াবেটিক, আপনি ডায়াবেটিক নয়, আপনি নর্মাল। এই যে মিষ্টি খেতে চাইছি, তাহলে এটা একটা অসুস্থতা। এবার আপনি যখন আপনি প্যাথোলজি রিপোর্টটা যখন আসলো 40-45 বছর বয়সে আপনার, যে আপনার ডায়াবেটিস হয়েছে, তখন কিনা এই মিষ্টি আর ইয়েটা খেতে পারবেন না। তো তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এই যে অসুস্থতা থেকে এই যে প্যাথোলজিতে ডেভেলপ করলো, এই সময়টা পর্যন্ত কিন্তু আপনি যা খুশি করে যান, কিন্তু ডেভেলপ করে গেলে আপনি আর একটু খেতে পারবেন। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি আগেই যদি তার মিষ্টি খাওয়ার প্রবণতাটাকে যদি আমরা কিছুটা কমিয়ে দিতে পারতাম ওষুধের দ্বারা, হ্যাঁ, তাহলে কি তার ডায়াবেটিস হতো বা ডায়াবেটিসের এই সমস্যাটা কি হতো? তার মানেটা কি, সে ডাইনামিক লেভেলে কিন্তু একটা ডায়াবেটিক্সের প্রবণতা তার মধ্যে রয়ে গেছে, যার জন্য সে শ্বেতসার জাতীয় খাদ্যগুলো বেশি খাচ্ছে, এবং শরীর পেশেন্ট কিন্তু শ্বেতসার জাতীয় খাদ্যগুলো বেশি পছন্দ করে। এইগুলো তো বুঝতে হবে। এবার সেখান থেকে আলটিমেটলি এই রেজাল্টটা আসছে, ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিসের কমপ্লিকেশন অমুক তমুক আবল তাবল আমরা সব পড়ছি, দরকার আছে এগুলো, কিন্তু এর উৎসের জায়গাটা কোথা থেকে কিভাবে এলো? শুধুমাত্র বংশের ডায়াবেটিস থাকলেই আমার কাজে লাগবে কি? তা তো নয়। তার বাবার প্রবণতাগুলো দেখতে হবে, তো মায়ের কি প্রবণতা ছিল, কিভাবে তার ডায়াবেটিসটা এলো সেটা তো দেখতে হবে, এবং সেই ডায়াবেটিসটা তার জন্মের আগে না তার জন্মের পরে, এটাও জানতে হবে। বিশেষ করে বাবা মায়ের ক্ষেত্রে হলে পরে, তার জন্মের পরে হলে পরে ওটা কিছুটা মাইনাস হয়ে গেল গুরুত্ব, কিন্তু তারপরে যদি হয়ে থাকে ওটা বাদ দিতে পারবো না। তো পরে সবসময় সিচুয়েশনটা দেখতে হবে আর মোডাস অপারেন্ডি, এই দুটোকে সবসময় খেয়াল রাখতে হবে, তবে তো সিমটমটাকে আমরা বুঝবো। আর কিছু প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ স্যার, আরো কার যদি প্রশ্ন থাকে করতে পারেন স্যারকে। আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে, না হলে আমরা আলোচনা এখানে শেষ করবো। স্যার আমার একটু কোশ্চেন আছে স্যার। এই যে যেটা মূত্র পাথরি দুইটা জায়গায় আছে, যে এখানে হচ্ছে ইউরিনে রেনাল ক্যালকুলি আর হচ্ছে ব্লাডে আছে ক্যালকুলি, মানে দুইটার ভিতরে পার্থক্য কি স্যার? ওটা বলা সিঙ্গুলার প্লুরালের পার্থক্য, ওটা ডিকশনারি খুললেই পেয়ে যাবে। জি স্যার। সিঙ্গুলার প্লুরাল এই পার্থক্য স্যার ডিকশনারি স্যার খুলে দেখুন। স্যার অধ্যায় তো দুইটা স্যার, দুই অধ্যায়ে ব্লাডের অধ্যায় ধরছে, আবার ওই ইউরিনের অধ্যায় দুইটাতে তো দুইটার মেডিসিন বলতে একরকম না, কিছু কিছু পার্থক্য আছে মেডিসিনের ভিতরে। না থাক দুটোকে ধরা যাবে না তা তো না, কারণ ইউরিন তো ব্লাডারে জমা থাকে, ইউরিন তো ব্লাডারে জমা থাকে না, থাকে না? জি থাকে স্যার। তাহলে আপনি বাদ দেবেন কি করে? পরিষ্কার হয়েছে? তাহলে আমি কোন পেশেন্টকে মূত্র পাথর নিয়ে আসলে আমি কোন রূপ দিক থেকে প্রাধান্য বেশি দিব স্যার? আরে বাবা, আমরা মূত্র পাথরিকের ওইখানে যদি আমি যে মেডিসিনটা দেবো সেটা যদি ওখানে নাও থাকে, টোটালিটি হলে আমি সেটাই দেবো। তা ঠিক আছে। তাহলে ওখানে থাক, ওইটার জন্য প্রেজুডিস হয়ে যাওয়ার ভয় আছে, ওটা তো রেজাল্টেন্ট অফ দ্য ডিজিজ। ওখানে একটা কথা হচ্ছে ইউরিন সেডিমেন্টটাকেও নিতে পারি,
যদি ওর মধ্যে না পাই ওষুধটা, ইয়েস ইয়েস ইয়েস। সেডিমেন্টটা পরে কি জন্যে? বা অনেক সময় পাথরটা হওয়ার আগে সেডিমেন্ট হয়, আবার পাথর থাকলেও সেডিমেন্ট হতে পারে। স্যার এখনকার এডিশনে তো কার্সিনোসিন নাই, তার মানে আমার কার্সিনোসিন আসলে আমি দেবো না। আমি তো অত কথা বলিনি, আমি বলেছি টোটালিটিতে যেটা আসলে দেবো তাতে যদি ওখানে থাকে থাকবে, এটা চিন্তা করবো যে পেশেন্টের থাকে থাকবে, না থাকে না থাকবে। পেশেন্টের আজকে কি তার স্টোনই প্রবলেম নাকি রুগী অসুস্থর জন্য তার স্টোন হয়েছে, এটা আমাদের দেখতে হবে। ক্লাসে অর্গাননের কোশ্চেন হচ্ছে। শোন দেখ পার্থ, অর্গানটাকে বাদ দিয়ে তো হোমিওপ্যাথির এই এত দুর্দশা। তা তো ওটাই, প্রচুর পণ্ডিতের আবির্ভাব হয়েছে। যত পণ্ডিত গবেষক অর্গানকে বাদ দিয়ে তো তৈরি হয়েছে, আর তাদের বইগুলো বাজারে রমরমা চলছে, আর ছেলেগুলো সর্বনাশ হয়ে যাচ্ছে। ছেলেদের ভাবনা চিন্তা করার জায়গাটাই নষ্ট করে দেওয়া হচ্ছে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যা পাচ্ছি করছি, সবাই যে আমার কথা মানবে তা তো নয়। আমি তো বলছি করে দেখো, না হলে ছুঁড়ে ফেলে দাও। দেখ আমার কত আমি করছি, তুইও পাশে আছিস, আর কি করতে পারি বল? স্যার আমরা জুনিয়ররা কি করব? আমাদের আরে বাবা, ন্যায় আর সত্য, যেটা সত্য সেটার পক্ষে থাকবে। আবার কি জুনিয়ররা কি করবে? জুনিয়ররা মৌলিক কত টাকা নেবে? মৌলিকত তো বলেই দেওয়া হয়েছে। হ্যাঁ, যে কি কি অর্গাননের বা ওই যে হোমিওপ্যাথিক ফিলোসফির যে বইগুলো আছে, মৌলিক বই যেগুলো ভালো বই, সেসব তো বারবার আলোচনা হয়েছে। মেটিয়ামেটিকাও যার তার না পড়ে বিশেষ বিশেষ রাইটারের মেটিয়ামেটিকা পড়তে হয়, আজে বাজে পড়লে কি করে হবে? তো বারবার তো আমার তো সেটা বলি। এবার কথা হচ্ছে এরা সব চাটনি বই পড়ে, তো চাটনি বই। হ্যাঁ, চাটনি বই খেতে ভালো লাগে, খেলে পেট খারাপ হয়। মুশকিল হচ্ছে ওই, তারপরে অনেক রকমের কথা শোনা যায় যে এখন এমার্জেন্সি কাটাই, তারপরে দেখবো এমার্জেন্সি। স্যারের মনে আছে, স্যার বলেছিলেন একটা সিনা দেওয়ার পরে 17 বছর না 19 বছর পর্যন্ত সেইটা সেই সাবপ্রেশন অবস্থায় ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা তারপরে কার্সিনোসিন দিয়ে ওটা স্যার ঠিক করেছিল। তাহলে এই সিনার মতন ওষুধ যদি এত বছর, সেটা যদি এইরকম অ্যাসিম্পটোমেটিক থাকে, তা সাবপ্রেশন প্যালিয়েশন করতে পারে। আর সেটা তপন কাঞ্জিলাল বলেই বুঝতে পেরেছেন, সবার তো মাথায় ঢুকবেও না। তখন তো তিনি বুঝতে পারেননি, তখন বুঝতে পারেননি, তখন বুঝতে পারেন নাই, স্যার পরে বুঝতে পেরেছেন। কিন্তু আমাকে দল তো কোনোদিনই বুঝতে পারবে না। এইটাই তো কথা, অসুবিধা তো ওই জায়গায়। শুনবি আমার নামে কি বদনাম আছে? আমি শুধু এই সব ভয় দেখাই, অপারেশন প্যালিয়েশন। কি বলবো? আসলে একটা কথা আছে বুঝলি, ওই সত্যের বা ধর্মের কথা বললেই তো সকলে ধার্মিক আর সত্যবাদী হয়ে যাবে না, কিন্তু জারি রাখতে হবে যতটা করা যায়, যতটা হয়, তাই না? এইটাই কথা। এই মরা মরা বলতে বলতে যদি রাম রাম বলে ফেলে, তাহলে তো উদ্ধার হয়ে যাবে। এমনিতে তো বলবে না। হ্যাঁ, তা মরাই বল। আচ্ছা আচ্ছা, 10 হয়ে গেল। দীপেন আর না? হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে বন্ধ করে দেবো। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাইছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনি একবার বলে দেন সকলকে। হ্যাঁ, সকলকে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি, এবং আপনারাও বিদায় নিন। এত গরমে দীপেন, এত গরমে সুস্থ থাকি কি করে? সুস্থ তো থাকতে পারছি না, অসুস্থ হয়ে পড়ছি। হ্যাঁ, স্নান করছেন স্যার? স্নান তো করছি, সেও তো ভয় করে।
ওঠা মাত্রই, স্নান করে ওঠা মাত্রই ঘেমে যাচ্ছে। বোঝা যাচ্ছে না স্নান করলাম কি করলাম না। হ্যাঁ, সেইটাই। ঠিক আছে স্যার। রহমতুল্লাহ, কেমন আছো বলো? শ্যামল বাবু, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, কিছু বলেন, আপনার সাথে একটু মজা করলাম। হ্যাঁ, এই গরমে তো প্রায় আমরা মানে মরেই যাচ্ছি প্রায়। এটা মনে হয় সিভিলিটিক মায়াজম, কারণ মানুষের এই লোভের পরে সমস্ত গাছপালা কেটেছে, বড় বড় বিল্ডিং, এই বড় বড় সব এই ফ্ল্যাট হচ্ছে, যার জন্য পরিবেশের এরকম একটা বিরাট পরিবর্তন। এল নিনো, তারপরে গ্রিন হাউস এফেক্ট, এসব তো হচ্ছে, এগুলো সিভিলিটিক আর কি। তো লোভী তো সাইকোটিকও হয়। যদি সেটা হ্যাঁ, মটা negligency সবার এমনি হয়, করা লাগবো। আগে সিভিলিটি সাইকোটিক বলতে পারতেছি না স্যার। স্যার স্যার এই যে বর্তমান জামানার যে সমস্ত ডাক্তার, হোমিও ডাক্তাররা প্যাটেন্ট ব্যবহার করে, তারা কোন মায়াজম হতে পারে স্যার? কোনটা সাইকোটিক কোনটা কোনটা সাইকোটিক কোনটা? ওই যে যারা স্যার পেটেন্ট ব্যবহার করে, পেটে প্যাটেন্ট মেডিসিন। পেটেন্ট মেডিসিন ব্যবহার করে। ও আচ্ছা আচ্ছা, লোভ 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 আর নীতি নৈতিকতা বিহীন মোডাস অপারেন্ডিটা পারছে না, আর লোভ। এই হলো কথা। আর অল্প আয়াসে পরিশ্রম করব না। ঠিক আছে, অমর কি চলে গেল নাকি? তাহলে গুড নাইট জানাই সকলকে। আজকের মতন সবাই ভালো থাকবেন। শুধু আর আজকে রহমতের তো সামনে ঈদ, তবু স্যার রয়েছে। আপনাদের সাথে থাকতে ভালো লাগে, আরো বললে আরো মজা পেতাম। রহমতুল্লাহ স্যার আছেন নাকি? রহমতুল্লাহ স্যার, জানাদা ভালো আছেন? আরে আরে মাইন্ড নিয়ে সবাই কিছু বলুন, যে মাইন্ড সবার আগে শিখতে হবে সবাইকে। মাইন্ড না শিখলে হোমিওপ্যাথি করা একদম বেকার হয়ে যাবো আমরা। মাইন্ডের উপরে ওষুধটা মেন। মাইন্ডটাকে গভীরে গিয়ে শিখতে হবে সবাইকে, আনারে ভুলভাল ওষুধ প্রেসক্রিপশন হবে, পেশেন্ট কেটে যাবে। স্যার তো এখানে মাইন্ডেরই ক্লাস নিলেন স্যার, অমরনাথ চক্রবর্তী স্যার এখানে তো মাইন্ডেরই ক্লাস মাইন্ডের উপর নিয়েছে। এই স্যার তো মাইন্ডেরই ক্লাস নিলেন স্যার, মাইন্ডই পড়াইলেন। আচ্ছা যাই হোক, সবাইকে আমি একটা নেমন্তন্ন করি যে আমাদের যে কোনো ডাক্তারবাবুদের তাদের পরিবার পরিজনের সুবিধা অসুবিধা আমাদেরকে যে কোনো সময় ফোন করলে আমরা 2-3 জন মিলে বা একজন, যে যেমন অ্যাভেলেবেল, আমরা প্রেসক্রিপশন করি। হ্যাঁ, একদম অন স্পট প্রেসক্রিপশন। সমস্যা তৈরি হলো, ফোন করলেন, 2 মিনিটের মধ্যে 4 মিনিটের মধ্যেই ডাক্তারবাবুরা পেয়ে যাবেন, 2-4 জন। না পেলে আমাকে সবসময় পাবেন। হ্যাঁ, একদম অন স্পট প্রেসক্রিপশন হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ইনভাইটেশন দিয়ে রাখলাম। হ্যাঁ, আমার নাম্বারটা রহমতুল্লাহ স্যার দিয়ে দেন বক্সে, আমি দিয়ে দেবো রহমতুল্লাহ স্যার। রহমতুল্লাহ স্যার নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ বলুন আলমগীর স্যার, বলুন আলমগীর স্যার, কিছু বলবেন স্যার? ঠিক আছে, গুড নাইট স্যার। দীপক স্যার শান্তিপুর, ভালো আছেন স্যার? দীপক স্যার